ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্বামী বিবেকানন্দের সামাজিক ন্যায় তত্ত্ব সম্পর্কে। সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় সম্পর্কে বিবেকানন্দ বিশেষভাবে চিন্তা করেছেন। তার রাজনৈতিক চিন্তার একটা গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক ন্যায় বিচারের ধারণা, কনসেপ্ট অফ সোশ্যাল জাস্টিস অফ বিবেকানন্দ। বিবেকানন্দ একজন বিখ্যাত সন্ন্যাসী। বিশ্ববাসী জানে যে বিবেকানন্দ একজন বিখ্যাত সন্ন্যাসী, কিন্তু সবথেকে বড় কথা হলো সন্ন্যাসীর সত্তা, সন্ন্যাসীর ব্যক্তিত্বকে ছাড়িয়ে তিনি দেশপ্রেমিক, তিনি মানবতাবাদীতে পরিণত হয়েছেন। তিনি মানবপ্রেমিক, তিনি মানুষকে ভালোবাসেন, মানুষের মনুষ্যত্বকে, মানুষের আত্মাশক্তিকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। মানব দেহ একটা কাঠামো, কিন্তু এই দেহের মধ্যে যে আত্মাশক্তি থাকে, সেই আত্মাশক্তি হচ্ছে অমর। এই আত্মাশক্তিকে আগুনে পোড়াতে পারে না, তাপে শুষ্ক করতে পারে না, এই আত্মাশক্তিকে জলে ভেজাতে পারে না, এই আত্মাশক্তিকে কোনো শক্তি ধ্বংস করতে পারে না। তাই বিবেকানন্দ বলেছেন যে আধ্যাত্মিক শক্তি, তাকে অবলম্বন করে আত্মা শক্তিকে বিশ্লেষণ করা দরকার। তিনি প্রগতিশীল বুদ্ধিবাদী, তিনি নীতিনিষ্ঠ ব্যক্তি, অর্থাৎ তিনি সব কিছুর উন্নতিকে সমর্থন করেন। তিনি ধ্বংসাত্মক কার্যকলাপকে সমর্থন করেন না। তিনি নীতিনিষ্ঠ, তিনি ভার্চুকে বেশি গুরুত্ব দেন, সদ্গুণকে গুরুত্ব দেন, শুভ শক্তিকে গুরুত্ব দেন, অশুভ শক্তিকে ধ্বংস করতে চান। তিনি মানুষের মধ্যে যে আত্মবিশ্বাস, মানুষ সে নিজেকে চিনবে, নিজেকে বুঝবে, অর্থাৎ আত্মোপলব্ধি মানুষ করবে, এটা তিনি মনে করেন। তিনি সামাজিক ন্যায় বিচার বিশ্লেষণের ক্ষেত্রে সমাজে যে বর্ণাশ্রম প্রথা রয়েছে, সেই বর্ণাশ্রম প্রথা সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বর্ণাশ্রম প্রথাকে উচ্ছেদ করতে চাননি, বর্ণাশ্রম প্রথাকে পুনর্বিন্যাস করতে চেয়েছেন। বর্ণাশ্রম মানে কি? এখানে কি বর্ণ বলতে গেলে তিনি রঙকে বুঝিয়েছেন? বর্ণ মানে রং নয়। আর্য যুগে মানুষ 4 ধরনের কাজ করত। আর্য যুগের মানুষকে আগে ভাবা হতো কৃষ্ণকায় এবং শ্বেতকায়, অর্থাৎ আর্যদের শ্বেতকায় বলা হতো, সাদা মানুষ, ফর্সা মানুষ। আর যারা আগে থেকেই ভারতীয়, তারা অনার্য, তারা কৃষ্ণকায় বা কালো মানুষ। বর্ণের ভিত্তিতে এই বিভাজনটা ছিল। কিন্তু আর্য যুগের একটা পর্যায়ে এসে কিছু শিক্ষিত মানুষ, তারা লেখাপড়া জানেন, বই পড়েন, শাস্ত্র পড়েন, ধর্ম নিয়ে চর্চা করেন, তারা জ্ঞানের অধিকারী হন, তারা রাজাকে পরামর্শ দিতেন। এই এই জ্ঞানোদীপ্ত মানুষ যারা, যুক্তিবাদী মানুষ যারা, যারা মূল্যবোধ সম্পর্কিত ভাবনা যাদের মধ্যে ছিল, তারা বললেন যে ব্রহ্মদেবতার মুখ থেকে এই যারা লেখাপড়া আমরা জানি, তারা সৃষ্টি হয়েছি। তাই ব্রহ্মের নাম অনুযায়ী আমরা হলো ব্রাহ্মণ শ্রেণী। আমরা
ব্রাহ্মণ শ্রেণী, আমরা পুরোহিত শ্রেণী। আমরা রাজাকে পরামর্শ দিই, ভালো পরামর্শ দিই। আমরা জ্ঞানের অধিকারী। আমরা হচ্ছে নলেজ আমাদের মধ্যে আছে। এইভাবে তারা নিজেদেরকে চিহ্নিত করল। আর তারা আরো বললেন, যারা ব্রহ্মদেবতার বাহু থেকে সৃষ্টি হয়েছে তারা হলো কে? তারা হলো ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা যেহেতু বাহু থেকে সৃষ্টি হয়েছে এবং তারা তারা দেশ রক্ষা করছে। আমরা দেখছি যে আমাদের পরেই অনেকে দেশ রক্ষা করছেন, রাজ্য রক্ষা করছেন, যুদ্ধ করেন, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, দেশের নিরাপত্তা বজায় রাখেন, বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করেন। এরা ব্রহ্মদেবতার বাহু থেকে সৃষ্টি হয়েছে, তাই এরা হলো ক্ষত্রিয়। এটা কারা বললেন? ওই শিক্ষিত মুষ্টিমেয় ব্যক্তি। তৃতীয়ত, এই শিক্ষিত সচেতন মানুষ নিজেদেরকে ব্রাহ্মণ বলে চিহ্নিত করলেন, যারা যোদ্ধা, দেশ রক্ষা করেন, দেশের সিকিউরিটি, দেশের সভরেন্টি, ডোমেস্টিক ডোমেস্টিক ল অ্যান্ড অর্ডার মেনটেন যারা করেন তারা ক্ষত্রিয় নাম দিলেন। আর তৃতীয় আর একটা শ্রেণীর নাম, তারা হলো বৈশ্য। বৈশ্য যারা যারা দেশের মধ্যে, ভারতবর্ষে যারা যারা ব্যবসা করছে, যারা বাণিজ্য করছে, যারা কৃষিকাজ করছে, এরা ব্রহ্মদেবতার থাই থেকে সৃষ্টি হয়েছে। থাই মানে উরু। উরু, ভালো ভাষায় উরু, সাধারণ ভাষায় আমরা বলবো থাই। তো এই যে থাই থেকে সৃষ্টি হয়েছে, এদের এদের এরা এরা আরো নিচের থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্ম দেবতার। আর ব্রহ্মদেবতার মুখ থেকে আমরা সৃষ্টি হয়েছি, আমরা বেশি সম্মানের অধিকারী। ক্ষত্রিয়রা বাহু থেকে, মুখের নিচে বাহুর অবস্থান, তাই এদের সম্মান আর একটু কম। আর বৈশ্য উরু থেকে, দাপনা থেকে সৃষ্টি হয়েছে, তাই এদের সম্মান ক্ষত্রিয়দের থেকে কম, আমাদের থেকে তো অবশ্যই কম। এইবার এরা উৎপাদন করে, এরা ব্যবসা বাণিজ্য করে, এরা অর্থনৈতিক কাজকর্ম করে। ক্ষত্রিয়রা প্রতিরক্ষামূলক কাজ করে। আর আর যাদের ব্রাহ্মণ নাম দিল এরা, তারা হলো রাজাকে পরামর্শ দেন। পুরোহিতরা রাজাকে পরামর্শ দেন। এই পরামর্শ সম্পর্কে কৌটিল্য বলেছেন যে পুরোহিতদের পরামর্শ রাজা মানতেও পারে, নাও মানতে পারেন, তবে সাধারণত পুরোহিতরা ভালো পরামর্শ দিলে রাজা বিবেচনা করে মানবেন। এবার চতুর্থ যে বর্ণ, এই বর্ণ কিন্তু কাজের ভিত্তিতে, এই বর্ণ কিন্তু রঙের ভিত্তিতে নয়। শূদ্র, শূদ্ররা কোত্থেকে সৃষ্টি হয়েছে? শূদ্ররা ব্রহ্ম দেবতার পদযুগল থেকে সৃষ্টি হয়েছে, 2 পা থেকে সৃষ্টি হয়েছে। দেখো, পা তো বডির সব থেকে নিচে না, তো পা তো পাই, তোকে আমরা পায়ের তলায় রাখবো। সাধারণ মানুষের অধিকারকে যারা যারা শোষক, অত্যাচারী, তারা সাধারণ মানুষের অধিকারকে পদদলিত করে, পা দিয়ে মানে চাপিয়ে রাখে। তাহলে এই যে শূদ্র, পা থেকে সৃষ্টি হয়েছে, এদের সম্মান কম। এরা, এই যে আমরা নাম দিলাম ব্রাহ্মণ, আমরা নাম দিলাম ক্ষত্রিয়, কিছু মানুষকে নাম দিলাম বৈশ্য। এই 3 বর্ণের, এই 3 শ্রেণীর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3 শ্রেণীর সেবা করছে কারা? শূদ্র। এরা সেবা করতেই এসেছে। এরা নিচু মানের কাজ করছে। এদেরকে হরিজনও বলা হয়। আর এদের সম্মানও খুব কম। কেন? যেহেতু ব্রহ্মদেবতার পা থেকে সৃষ্টি হয়েছে। এইভাবে আর্য সমাজে যারা শিক্ষিত সচেতন মানুষ, যারা পুরোহিত নিজেদের নাম দিয়েছে পরে, যাদের নাম নিজেই কিনে নিয়েছে বা নাম রেখেছে নিজেরাই, তারা হলো ব্রাহ্মণ। তো এই যে বর্ণ বিভাজন, এটাকে জাতিভেদ বলা হচ্ছে। এই বর্ণ কাজের ভিত্তিতে বর্ণের বিভাজন, এটা 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 স্বাভাবিক মনে করেন বিবেকানন্দ। কিন্তু তিনি এই এই বর্ণ বিভাজনকে কেন্দ্র করে যে অস্পৃশ্যতা সমাজে সৃষ্টি হয়েছে,
আজও ভারতবর্ষে চলে আসছে। বিবেকানন্দ বলছেন যে এই অস্পৃশ্যতা, ব্রাহ্মণ মনে করছে আমরা বড়, ক্ষত্রিয়রা ছোট, ক্ষত্রিয়দের সম্মান কম, মর্যাদা কম, তার থেকে বৈশ্যদের সম্মান কম, মর্যাদা কম, আমাদের সম্মান অনেক বেশি। আর যারা শূদ্র তারা হলো নিচু জাতের মানুষ, তারা অস্পৃশ্য, তাদের ছোঁয়া গেলে জাত চলে যাবে, তারা ব্রাহ্মণকে ছুতে পারবে না। সুতরাং এই যে বিভাজন, জাতি ভেদ, আর আর যে জন্ম, যে বর্ণে অর্থাৎ যে জাতিতে, ব্রাহ্মণ ঘরে জন্মালে সে ব্রাহ্মণ হবে, আর ক্ষত্রিয় ঘরে জন্মালে বংশ পরস্পরায় জন্মগতভাবে সে ক্ষত্রিয়ই হবে, থাকবে, আর বৈশ্যর ঘরে জন্মালে সে বংশ পরস্পরায় বৈশ্যই থাকবে, আর শূদ্র ঘরে জন্মাচ্ছে যারা, তারা বংশ পরস্পরায় ভাবে শূদ্র থাকবে। বিবেকানন্দ বললেন এটা অন্যায়, এটা সামাজিক অবিচার। কেন এটা হবে? বিবেকানন্দ বলছেন রজগুণ, প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিভা আছে, প্রতিভা লুকিয়ে আছে। সেই প্রতিভা সব বর্ণের মানুষের মধ্যে আছে, ব্রাহ্মণের মধ্যে আছে, ক্ষত্রিয়র মধ্যে আছে। তেজ গুণটা আছে ক্ষত্রিয়র মধ্যে, তেজ গুণ, সাহসী গুণ। ব্রাহ্মণ মধ্যে সচেতনতা, শিক্ষার গুণ তো বেশি আছে। বৈশ্যের মধ্যে উৎপাদন করার ক্ষমতা আছে, ব্যবসা বাণিজ্য, যে অর্থনৈতিক কাজকর্ম তারা উৎপাদনের সঙ্গে যুক্ত। আর শূদ্র, এই তিন বর্ণের মানুষ যে সব কাজগুলো করে তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকে সেবা করবে। তিন বর্ণের, চার বর্ণের মানুষ তারা কাজ করছে ঠিকই, তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কিছু কিছু গুণ আছে যে অন্য বর্ণে তারা যেতে পারে। অন্য বর্ণে নিজ গুণে, নিজ ক্ষমতায়, নিজ গুণ এবং নিজ ক্ষমতায় শূদ্রের মধ্যে থেকে উন্নীত হতে পারে বৈশ্য বর্ণে বা জাতিতে। বৈশ্য বর্ণের থেকে তার নিজ গুণে এবং ক্ষমতা বলে, তার কর্ম দক্ষতা বলে সে উন্নীত হতে পারে, পৌঁছাতে পারে ক্ষত্রিয় হতে, যোদ্ধা হতে পারে। আর 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 যারা যোদ্ধা ক্ষত্রিয়, তারাও নিজ গুণে তারা ব্রাহ্মণ হতে পারে। ব্রহ্ম জ্ঞান যারা অর্জন করেন, ব্রহ্মত্ব অর্জন করেন, যারা যারা সচেতন, জ্ঞান থাকলেই হবে না, শুভ বুদ্ধির উদয় হতে হবে ব্রাহ্মণের মধ্যে। মনুষ্যত্বের বিকাশ, এই মনুষ্যত্বের বিকাশ বিবেকানন্দ বলছেন, এই মনুষ্যত্বের বিকাশ শুধু কি ব্রাহ্মণের মধ্যেই হবে? না। শুধু কি ক্ষত্রিয়ের মধ্যে হবে? না। শুধু কি বৈশ্যের মধ্যেই হবে? না। শুধু কি শূদ্রের মধ্যেই হবে? না। না, সব বর্ণের মানুষের মধ্যে শুভ বুদ্ধি থাকতে পারে, সব বর্ণের মানুষের মধ্যে সদ্গুণ থাকতে পারে, ভার্চু আছে, থাকতে পারে কি ভার্চু আছে। এই ভার্চুর বিকাশ, তাকে জাতিভেদ প্রথার নাম করে যেভাবে ব্রাহ্মণরা, এক শ্রেণীর ব্রাহ্মণরা জাতিভেদ প্রথার নাম করে যুগ যুগ ধরে শূদ্রদের ঘৃণা করছে, অস্পৃশ্য বলে মনে করছে, তাদের মর্যাদা দেওয়া হচ্ছে না। মর্যাদার দিক থেকে, সামাজিক দিক থেকে প্রত্যেকটা বর্ণের মানুষ, এখানে বর্ণ মানে কাজের ভিত্তিতে বর্ণ বিভাজন, এখানে ধর্মের ভিত্তিতে বর্ণ বিভাজন নয়। এখানে 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 ব্রহ্মকুলে জন্মগ্রহণ করেছে, ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছে, এবং বৈশ্যকুলে জন্মগ্রহণ করেছে, শূদ্রকুলে জন্মগ্রহণ করে, এটা কিন্তু জন্মগ্রহণ করেছে ঠিকই, তার নিজ গুণ এবং নিজ প্রতিভা, হ্যাঁ, তার মধ্যে যদি থাকে, এবং তার বিকাশের অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হবে। শূদ্র মানে অস্পৃশ্য, শূদ্র মানে নিচু জাতি। কিন্তু জাতিভেদ অর্থাৎ এটাকে তুলে দিয়ে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত করা, এটাকে তুলে দিয়ে, বর্ণাশ্রমকে তুলে দিয়ে বিবেকানন্দ কিন্তু তুলে দিতে চাননি। কিন্তু বর্ণাশ্রমকে ভিত্তি করে সমাজে যে রীতিনীতি প্রথা, মানুষের মানসিকতা তৈরি হচ্ছে,
এটা কিন্তু সমাজের অবক্ষয়। প্লেটো যেমন বলেছিলেন যে আদর্শ রাষ্ট্র তৈরি করতে গেলে সেখানে ৩ শ্রেণীর মানুষ থাকবে। শাসক, শিক্ষিত, সচেতন, অভিভাবক শ্রেণী ৫০ বছর ধরে পড়াশোনা করে শাসক হবেন, তিনি নিঃস্বার্থ হবে। যারা শাসকে পরিণত হবেন, অভিভাবক শ্রেণীতে থাকবেন, তাদের নিজস্ব পরিবার থাকবে না, নিজস্ব জমি জায়গা থাকবে না, ব্যক্তি মালিকানা থাকবে না। যারা যোদ্ধা, দেশকে রক্ষা করেন, তারা প্রাণ দিয়ে রক্ষা করবেন, তাদের ব্যক্তিগত জমি জায়গায় থাকবে না, ব্যক্তিগত পরিবারও থাকবে না। তাহলে এই ২ শ্রেণীর পরিবার থাকবে না। আর এই ২ শ্রেণীর ভরণ পোষণের দায়িত্ব বহন করবে ৩য় শ্রেণী, উৎপাদক শ্রেণী। প্লেটো বলছেন যে প্রত্যেকটা শ্রেণীর মানুষ, অর্থাৎ উৎপাদক শ্রেণীর মানুষ ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে, আন্তরিকভাবে উৎপাদনের কাজ করবে। তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে উৎপাদক শ্রেণী। আর যোদ্ধা শ্রেণী দেশকে প্রাণ দিয়ে রক্ষা করবেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন। রাজ্যের মধ্যে ডোমেস্টিক পলিসিতে যাতে যাতে ল অ্যান্ড অর্ডার যথাযথভাবে মেনটেন হয়, তার দায়িত্ব গ্রহণ করবে যোদ্ধা। আর শাসকরা নিঃস্বার্থ হবে। তাদের 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 ক্রাইটেরিয়া হচ্ছে যে বিবাহ করতে পারবে না, পরিবার গঠন করতে পারবে না, তারা 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 জমির মালিক হতে পারবে না। তাহলে তারা টাকা তারা তারা করাপশনের সঙ্গে কখনোই যুক্ত হবেন না। তাহলে এই যে ৩টি শ্রেণী যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে আদর্শ রাষ্ট্র গড়ে উঠবে, এটাই রাষ্ট্রতত্ত্বের পরিকল্পনা প্লেটোর, একজন বিখ্যাত দার্শনিক। তা আমরা এখানে বিবেকানন্দকে প্লেটোর এই বক্তব্যের সঙ্গে তুলনা করতে পারি। বিবেকানন্দ বলেছেন যে ব্রহ্মত্ব অর্জন করবে, ব্রাহ্মণের দায়িত্ব প্রত্যেকটা মানুষকে সুপরামর্শ দেওয়া, প্রত্যেকটা মানুষকে জ্ঞানের আলোতে পৌঁছে দেওয়া। আর জ্ঞানের আলোতে পৌঁছে গেল সেও কিন্তু ব্রহ্মত্ব লাভ করতে পারে। তার জন্ম শূদ্রর ঘরে, না তার জন্ম বৈশ্যের ঘরে, না তার জন্ম ক্ষত্রিয়র ঘরে। তার যে কর্মের ভিত্তিতে এটা করা হয়েছে। কিন্তু সামাজিক ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার জন্যে, সামাজিক সাম্য বজায় রাখার জন্যে বিবেকানন্দ বলছেন যে বর্ণ ব্যবস্থা, বর্ণাশ্রম এটা থাক, কিন্তু প্রত্যেক বর্ণের মানুষ যথাযথভাবে কাজ করবে। প্রত্যেক বর্ণের মানুষের মধ্যে গুণ আছে, প্রত্যেক বর্ণের মানুষের মধ্যে দায়বদ্ধতা আছে, সৃষ্টিশীল ক্ষমতা আছে। সেগুলো বিকাশের জন্য কখনোই জাতিভেদ প্রথা যেভাবে চলে আসছে, মুষ্টিমেয় ব্রাহ্মণ শ্রেণীর মানুষেরা যে তারা যে অপব্যাখ্যা করছে এটা, এবং এই যে ব্রহ্মদেবতার মুখ থেকে সৃষ্টি হয়েছে, তাই ব্রাহ্মণের অতিরিক্ত মর্যাদা থাকবে, ব্রহ্মদেবতার বাহু থেকে, এই যে ব্যাখ্যা, এটা এটা অপব্যাখ্যা হতে পারে। ঠিক আছে, শিক্ষিত সচেতন মানুষ বর্ণ বিভাজন করে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারা সৃষ্টি করেছিলেন। আর এইটাকে ধরে রেখে একটা অপব্যবহার, বর্ণ ব্যবস্থার যে অপব্যবহার, এই অপব্যবহার ফলে সামাজিক অবক্ষয়, মানুষের মধ্যে নৈতিক অবক্ষয়, মরালিটির অবক্ষয় ঘটছে। বিবেকানন্দ এর বিরোধিতা করেছেন। জাতিভেদ প্রথার কুফলগুলি তুলে দিতে হবে। কেন উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষকে পীড়ন করবে, নিম্ন বর্ণের মানুষকে অযথা শাসন করবে, শোষণ করবে? এটা করতে পারে না। এর অবসান দরকার। যারা উচ্চবর্ণের মানুষ, ব্রাহ্মণ, যারা মনে করেন যে আমরা উন্নত, তারা ভুল করেন। হ্যাঁ, তার মধ্যে উন্নত গুণ থাকতেই পারে, কিন্তু এটা ধরে নেওয়া হয় যে ব্রাহ্মণ মানেই সে ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করতে পারে, সে আত্মশক্তিকে বুঝে, আত্মবিশ্বাস তার আছে, কিন্তু ভুল আত্মবিশ্বাস থাকা ঠিক না। আত্মবিশ্বাস থাকা, আত্মপীড়ন, যেটা গান্ধীজি বলেছিলেন আত্মপীড়ন। তো বিবেকানন্দ এখানে বলছেন যে বর্ণ ব্যবস্থা একটা সামাজিক পরিকল্পনা, সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য সৃষ্টি হয়েছিল। তাই নিম্ন বর্ণের মানুষ
উচ্চ বর্ণে উন্নীত হতে পারবে, এগুলো আমি আলোচনা করেছি। উচ্চ নিচ, অস্পৃশ্যতা, জাতির ভিত্তিতে মানুষে মানুষে বৈষম্য, সামাজিক বৈষম্য, সামাজিক মর্যাদা দেওয়ার ক্ষেত্রে, মর্যাদা পাওয়ার ক্ষেত্রে যে বৈষম্য, এটা একটা সামাজিক ব্যাধি। এটা সামাজিক ব্যাধি, এটা সামাজিক অবক্ষয়। ব্রাহ্মণদের জাতিভেদ প্রথা উচ্ছেদের দায়িত্ব নিতে হবে। মারাত্মক কথা। বিবেকানন্দ কি বলছেন? ব্রাহ্মণদের ব্রাহ্মণদের শ্রেণীগতভাবে বিরোধিতা না করে ব্রাহ্মণদের মধ্যে যারা সচেতন ব্রহ্ম জ্ঞান অর্জন করেছেন, যারা নিঃস্বার্থ, যারা সৎ পরামর্শ দেন, যারা ভার্চুর অধিকারী, ভার্চুর অধিকারী হয় না, ভার্চুর অধিকারী হতে হয়, হতে হয়েছে, তারা তারা ভালো কাজ করবে। এবং তারা তারা সাধারণ মানুষের মধ্যে যে বিভেদ, উচ্চ বর্ণ বলে নিজেদেরকে জাহির করে নিচু বর্ণের মানুষদের, শূদ্রদের অস্পৃশ্য বলে মনে করছে, চিহ্নিত করছে, তাদের সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত করছে, তাদেরকে লাঞ্ছিত করছে, তাদের উপর পীড়নমূলক শাসন চালিয়ে দিচ্ছে। এটা অন্যায়। এই দায়িত্বকে নিতে হবে। এই দায়িত্ব নেবে ব্রাহ্মণ, শিক্ষিত ব্রহ্মজ্ঞানের অধিকারী ব্রাহ্মণদের দায়িত্ব নিতে হবে। জ্ঞানকে কুক্ষিগত না রেখে, ব্রাহ্মণ তুমি তোমার মধ্যে জ্ঞানকে কুক্ষিগত রাখতে পারবা না। তুমি জ্ঞানী, খুব ভালো, প্রকৃতি তোমাকে জ্ঞান দিয়েছে, তুমি জ্ঞান অর্জন করেছ, তুমি ভার্চু অর্জন করেছ, এটা মানুষের মধ্যে বিলিয়ে দাও। শূদ্রকে ঘৃণা করে শূদ্রকে বড় করা যাবে না। শূদ্রকে ঘৃণা করাটা অন্যায়। সামাজিক অস্পৃশ্যতা এটা অন্যায়। এটা শুধু আইন করে দূর করা যাবে না। তাই ব্রাহ্মণ শ্রেণীকেই দায়িত্ব নিতে হবে, এই অস্পৃশ্যতা দূর করতে হবে। আর ব্রাহ্মণ শ্রেণী, ব্রাহ্মণদের মধ্যে যে জ্ঞান আছে, সেই জ্ঞানকে তারা শুধু নিজের মধ্যেই রাখবেন না, জ্ঞানকে বিতরণ করবেন। শূদ্রদের মুক্তি আনার দায়িত্ব, তাদেরকে অত্যাচারের হাত থেকে, লাঞ্ছনার হাত থেকে, ঘৃণার হাত থেকে বাঁচাবেন এই ব্রাহ্মণরা। এই দায়িত্ব ব্রাহ্মণদের নিতে হবে। বিবেকানন্দ অস্পৃশ্যতার এই ধরনের, অর্থাৎ ব্রহ্মত্ব অর্জন করতে পারবে। ও ব্রহ্মত্ব অর্জন, আমি আগেই বলেছি, 3-4 বর্ণের মানুষই ব্রহ্মত্ব অর্জন করতে পারবে। অস্পৃশ্যতার আচরণ, ব্রাহ্মণ হয়েছে খুব ভালো জন্মগতভাবে, তাই বলে তুমি অস্পৃশ্যতার আচরণ করবে? অস্পৃশ্যতার আচরণ ভালো নয়। বিবেকানন্দ বলছেন, বর্ণের নাম অনুযায়ী বর্ণভুক্ত মানুষ, তারা তাদের দায়িত্ব পালন করবে যথাযথভাবে, সমাজ সুষ্ঠুভাবে চলবে। ব্রাহ্মণ ব্রহ্মত্ব অর্জন করে রাজাকে সৎ পরামর্শ দিবেন, শাসককে সৎ পরামর্শ দিবেন, সমাজকে সৎ পরামর্শ দিবেন। ভার্চু গুণে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র গুণান্বিত করবে, উন্নীত করবে। ভার্চু তো সবারই মধ্যে থাকলে সমাজ সুষ্ঠুভাবে চলবে। তাই তাই দেশ রক্ষার কাজে ক্ষত্রিয়দের কেউ যদি অসৎ থাকে, তাকে তাকে ভার্চু গুণ প্রবেশ করাবেন, এটা ব্রাহ্মণদের দায়িত্ব। যারা বৈশ্য, যারা উৎপাদন করছেন, যারা বাণিজ্য করছেন, তাদের মধ্যে কেউ যদি ব্রহ্মজ্ঞান অর্জন করেন, তাহলে কোনো ব্রাহ্মণ বাধা সৃষ্টি করবেন না, তার প্রতি অস্পৃশ্য আচরণ করবেন না, তাকে তুলে নিয়ে আসতে হবে। আর তাকে তার দায়িত্ব পালনে, যথাযথ দায়িত্ব পালনের বিষয়টাকে এমন আচরণ করবেন ব্রাহ্মণরা, যাতে সে শিখে যায়, তাতে সমাজের উন্নতি হবে। প্রত্যেকটা বর্ণের মানুষকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে, এই কথা বিবেকানন্দ বলেছেন। জন্মগত কারণে শূদ্রকে অচ্যুত রাখা যাবে না। জন্মগত কারণে ব্রাহ্মণ, তুমি তুমি বৈশ্যকে অচ্যুত রাখতে পারো না। জন্মগত কারণে ক্ষত্রিয়কে তুমি অচ্যুত করতে পারো না। ব্রাহ্মণ তুমি জন্মগত কারণে এই বর্ণ বিভাজনের ভিত্তিতে তুমি মনে করতে পারো না, তুমি আচরণ করতে পারো না, তুমি বড়,
তুমি তুমি শিক্ষার অধিকারী থাকবে শুধু, তুমি সম্মানের অধিকারী থাকবে শুধু, ক্ষত্রিয় থাকবে না, বৈশ্য থাকবে না, শূদ্র থাকবে না। এ ধারণা ভুল বিবেকানন্দের বক্তব্য। এইভাবে বিবেকানন্দ সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন। সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে অমানবিক আচরণ, হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে ধর্মীয় গোঁড়ামি, হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে সামাজিক কুপ্রথা, কুভাবনা, কুচিন্তা, অশুভ বুদ্ধি, এগুলো দূর করার পরামর্শ দিয়েছেন। কে দিয়েছেন? বিবেকানন্দ। এটা রাজনৈতিক ক্ষেত্রেও প্রয়োজন, রাজনৈতিক ক্ষেত্রেও ভার্চু প্রয়োজন। তার পলিটিক্যাল থটে আমরা উল্লেখ করেছি। আমরা বিবেকানন্দের ন্যাশনালিজম, সে ন্যাশনালিজম মানে চরম ন্যাশনালিজম, ওটা বলি উগ্র ন্যাশনালিজম নয়, উগ্র জাতীয়তাবাদ নয়, আদর্শ জাতীয়তাবাদ। আদর্শ জাতীয়তাবাদের মধ্যে দিয়ে বিশ্ব মানবতাবাদ, বিশ্ব আন্তর্জাতিকতাবাদ, ইন্টারন্যাশনালিজম প্রতিষ্ঠিত হবে। শুধু শুধু পাশ্চাত্যের অন্ধ অনুকরণ নয়, ভারতের যে সনাতন ঐতিহ্য, সেই সনাতন ঐতিহ্যকে অপব্যাখ্যা করলে হবে না। তাই আমরা বিবেকানন্দের এই যে সামাজিক ন্যায় তত্ত্ব, সোশ্যাল জাস্টিসের ভিত্তিতে আমরা তাকে মূল্যায়ন করব। বিবেকানন্দ নারীদের আলাদা করতে চাননি, নারী পুরুষের সমান অধিকার থাকবে। যেমন বর্ণাশ্রমের ভিত্তিতে মানুষকে বিভাজন করা যাবে না, তেমনি নারী পুরুষের ভিত্তিতে এই যে বৈষম্য, সেই বৈষম্য করা যাবে না। নারীদের যে বাল্য বিবাহ, সেটা বন্ধ করতে হবে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করতে গেলে। অতি অল্প বয়সে নারীদের বিবাহ দিয়ে তাদের সুকোমল গুণগুলিকে বিনষ্ট করা যাবে না। তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য বাল্য বিবাহ বন্ধ করতে হবে। ধর্মে কোনো জায়গায় উল্লেখ নেই, হিন্দু ধর্মে কোনো জায়গায় উল্লেখ নেই বাল্য বিবাহ, যে মেয়েদের অতি অল্প বয়সে বিবাহ দিতে হবে। বহু বিবাহ, পুরুষ মানেই বহু বিবাহ করতে হবে? হ্যাঁ, এটা অন্যায়, সামাজিক অন্যায়। এ অন্যায় দূর করতে হবে। বিধবা হলে নারী বিয়ে করতে পারবে না, এটা সামাজিক অন্যায়। বিবাহরা পুরুষ যদি বিয়ে করতে পারে, সেই যুক্তির ভিত্তিতে নারীরা কেন বিবাহ করতে পারবে না? নারীদের অল্প বয়সে বিয়ে হতো সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী, এবং তাদের 20-25 বছর বয়সেই স্বামী মারা যেত। তখন তাদের স্বামীর বিয়ে হওয়ার সময় স্বামীর বয়স অনেক 40-এরও বেশি। তাহলে সে মারা গেলে নারীর অসম্মান। প্রথমে ছিল তাদেরকে পুড়িয়ে মারা, সেটা ছিল সতীদাহ প্রথা, সেটা অন্যায়। সেটা আন্দোলনের ফলে, রামমোহনের আন্দোলনের ফলে ব্রিটিশ গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে আইন পাশ করেছেন। সেটাকে কার্যকরী আরও করতে হবে যেন এরকম ঘটনা না ঘটে। বহুবিবাহ, তার কারণ আমরা বলবো যে রামমোহন যখন আন্দোলন করেন বিধবা বিবাহের জন্য, তখন বিবেকানন্দ জন্মাননি। বিবেকানন্দ 1863 সালে জন্মগ্রহণ করেছেন। তাই আমরা বলবো সেই প্রথাটা ছিল না বহুবিবাহ। বহুবিবাহ বন্ধ করতে হবে পুরুষদের মধ্যে। নারীকে ঘৃণা করলে হবে না, নারীর স্বাধীনতা দিতে হবে। শাস্ত্রকাররা বলছেন নারী শিশু অবস্থায় মায়ের কোলে থাকে, পিতামাতার অধীনে থাকে। নারী যৌবনে স্বামীর অধীনে থাকে। নারী বৃদ্ধ অবস্থায় বা বৃদ্ধা হয়ে গেলে সে পুত্রের অধীনে থাকে, সবসময় অধীনে থাকে। নারীকে সবসময় নারীর উপর কর্তৃত্ব, এটার বিরোধিতা করেছেন বিবেকানন্দ। এবং আধুনিক সমাজ এটা কিন্তু টলারেট করে না, এটা মানে না। তাই নারীকে ঘৃণা করা যাবে না, নারীকে নরকের দ্বার মনে করা যাবে না। তাহলে আজকের ভিডিওর আলোচনা সোশ্যাল জাস্টিস, এই সোশ্যাল জাস্টিসের যে আলোচনা করলাম এতক্ষণ,
যে সামাজিক বৈষম্য, উচ্চ বর্ণ নিচু বর্ণ, অস্পৃশ্যতা এবং ব্রাহ্মণ সম্পর্কে মানুষের যে ধারণা, যেটা হলো সাধারণ ধারণা মানে খারাপ, তা আমরা আলোচনায় পেলাম না। ব্রাহ্মণদের মধ্যেও ব্রহ্মজ্ঞানের অধিকারী আছেন। আবার নিচু জাতি যাদের আমরা বলছি, প্রচলিত সমাজ ব্যবস্থা আমরা আমরা এটা মানব না। আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষ, বিবেকানন্দের আদর্শ অনুযায়ী আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষ হলো সমান সামাজিক দিক থেকে। প্রথা আছে, প্রথাকে উচ্ছেদ করা কঠিন, এবং আমরা যদি এইভাবে ভাবনা চিন্তা করি তাহলে সামাজিক কুপ্রথা, সামাজিক অন্যায় আস্তে আস্তে সমাজ থেকে বাষ্প হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। সামাজিক অবক্ষয়ের জায়গাটাই সেখানে প্রগতি আসবে, উন্নতি আসবে, আসতে বাধ্য। সমস্ত মানব জাতি একই ছাতার তলে আশ্রয় নিতে পারবে। মানবিক দিকগুলো, ভাচ্ছু অর্থাৎ সদ্গুণ, এর বিকাশ ঘটবে। তাই এই সব আলোচনার প্রেক্ষাপটে আমরা এই কথা বলবো যে বিবেকানন্দ আধ্যাত্মবাদ আর জড়বাদ, আধ্যাত্মবাদ বাস্তবের সঙ্গে, এবং তিনি আধ্যাত্মিক যে শক্তি, এই দুয়ের মধ্যে সিনথিসিস ঘটিয়েছেন। এই দুয়ের মধ্যে তিনি অ্যান্টিথিসিস নন, এই দুয়ের মধ্যে তিনি সিনথিসিস, সমন্বয় ঘটিয়েছেন। সমাজ পবিত্র প্রতিষ্ঠান, সমাজ কিন্তু পবিত্র প্রতিষ্ঠান। সমাজকে কলুষিত করেছে কিছু মানুষ, কিছু সুবিধাবাদী মানুষ, অর্থনৈতিক আধিপত্য বিস্তার করবার জন্যে, এবং যুগ যুগ ধরে সমাজে তাদের যে কর্তৃত্ব, অন্যায় কর্তৃত্ব, অন্যায় আধিপত্য, অন্যায় আর্থিক সুযোগ সুবিধা বিশেষভাবে অন্যায়ভাবে ভোগ করা, আর ব্যাপক সংখ্যক মানুষকে আর্থিক দিক থেকে বঞ্চিত। বিবেকানন্দ দেশকে ভালোবাসেন, আর দেশের সব থেকে গরিব মানুষকে ভালোবাসেন। জীবে জীবে যে জন করে সেবা, সেই হলো ঈশ্বরকে সেবা করা। ঐশ্বরিক যে শক্তি, ঐশ্বরিক যে শক্তি, সেটা তিনি দরিদ্র মানুষের মধ্যে আছে বলে মনে করেছেন। তাই তাই বিবেকানন্দ ভার্চু অর্থাৎ অর্থাৎ সদ্গুণের প্রতিষ্ঠার একজন সাধক, একজন মানবতাবাদী, সামাজিক সাম্যের প্রবক্তা, সমাজবাদী, সমাজে বৈষম্য। এখানে অর্থনৈতিক বৈষম্য দূরের উপর বিবেকানন্দ জোর দেননি ঠিকই, কিন্তু অর্থনৈতিক বৈষম্যটা আস্তে আস্তে ধীরে ধীরে দূর হয়ে যাবে। যেখানে উচ্চ বর্ণের এবং নিম্ন বর্ণের যে বিভাজন, সেটার ক্ষেত্রে আমরা দেখছি যে এক বর্ণ থেকে আরেক বর্ণে যাওয়ার ক্ষেত্রে বাধা থাকবে না, এ কথা তিনি উল্লেখ করেছেন। তাহলে আমরা বিবেকানন্দকে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দিক থেকে আমরা তাকে সাম্যবাদী বলতে পারি। সমান মর্যাদার অধিকারী হবে প্রত্যেকটা মানুষ। প্রত্যেকটা মানুষের মধ্যে মানবিক গুণকে জাগিয়ে তুলতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে সদ্গুণ জাগিয়ে তুলতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে যে অনেস্টি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা একটা রজগুণ, শুভবুদ্ধি, এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে অনেক ভালো ভালো দিক। সেগুলিকে জাগিয়ে তোলাই মধ্য দিয়ে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, সমাজকে বাঁচাতেই হবে। আর সমাজের এই যে জাতিভেদ প্রথা, এটা একটা সামাজিক পরিকল্পনা। এই পরিকল্পনা কে আস্তে আস্তে দূর করা সম্ভব হবে, কিন্তু এটাকে হঠাৎ করে উচ্ছেদ করা সম্ভব না। তিনি তাই উচ্ছেদ করতেও চাননি, এটাকে বজায় রেখে সংস্কারের মধ্য দিয়ে একটা সমাজটাকে একটা খাঁটি সমাজে পরিণত করবার আহ্বান জানিয়েছেন। এই বলে আজকের আলোচনা এখানে আমি শেষ করলাম।